মেহেক দাঁত কিরমির করে বলল, থামুন, আপনি যা বলবেন আমি তা মেনে নিতে প্রস্তুত। জাদরান তার মোবাইল ফোনটি তুলে শব্দ করে বলল, থামো। মেহের ওই লোকগুলোকে সামনের এলইডি টিভিতে দেখে আহানকে মারধর বন্ধ করে দিল, যা দেখে মেহেক আবার শান্ত হয়। জাদরান মেহেকের কাছে এসে তার শরীরকে আদর করে স্পর্শ করে বলল, তুমি জানো, যেদিন তোমাকে প্রথমবার দেখেছি সেদিন থেকে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। মেহেক জাদরানের স্পর্শ অনুভব করছিল এবং তার চোখ থেকে পানি ঝরছিল। জাদরান মেহেকের কাছে গিয়ে আবার তাকে চুমু খেতে শুরু করে। মেহেক কেবল কাঁদতে থাকে। জাদরান ধীরে ধীরে তার টপটি সরিয়ে দেয় এবং তার হাত মেহেকের শরীরের ওপর চলতে থাকে। জাদরানের স্পর্শ অনুভব করার সাথে সাথে মেহেক কাঁপতে থাকে। তাকে এভাবে কাঁপতে দেখে জাদরানের মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। জাদরান যে এতদিন নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিল, এখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পাগলামিতে সে মেহেকের কাপড় ছিঁড়ে ফেলে। বুঝতেই পারেনি মেহেক চোখ শক্ত করে বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। জাদরান এক নিমিষেই তার প্যান্ট থেকে বেল্ট খুলে ফেলে। জাদরানকে এটা করতে দেখে মেহেকের শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে ওঠে। মেহেক তার প্রেমিকের জীবন বাঁচাতে একবারের জন্য জাদরানকে প্রত্যাখ্যান করতে পারবে না জানে। মেহেক শক্ত হয়ে বিছানায় শুয়ে আছে। জাদরান মেহেকের হাত শক্ত করে ধরে হেসে বলল, কাম অন জান, এমন আচরণ করো না। আমি জানি তুমি এটা ঠিক উপভোগ করছো। ট্রাস্ট মি, আই উইল মেক ইউ ফিল হেভেন। মেহেক জাদরানের দিকে তাকালো এবং মেহেক কিছু বলার আগেই জাদরান মেহেকের কানের কাছে এসে তার কানের লতি কামড়ে ধরে বলল, তুমি চাও না তোমার প্রেমিক বাঁচুক? মেহেক মাথা নাড়িয়ে বলল, না, দয়া করে ওর সাথে কিছু করবেন না। জাদরান একটা ছলনাপূর্ণ হাসি দিয়ে বলল, তাহলে আমার সাথে কর্পোরেট করো। আই নো দিস ইজ ইউর ফার্স্ট টাইম অ্যান্ড ইউ আর ভেরি স্কেয়ার্ড, কিন্তু চিন্তা করো না, বেশি ব্যথা দিব না। মেহেক চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। সে জাদরানের কথার উত্তর দিতে চাইছিল না, তার চোখ থেকে কেবল অশ্রু ঝরছিল। জাদরান তার কাছে আসার সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। জাদরান মেহেকের গালে চুমু খেলো। জাদরান তার চোখের দিকে তাকালো, মেহেকের গালে হাত বুলিয়ে বলল, জান, কি হয়েছে? বুঝতে পারে মেহেক অজ্ঞান হয়ে গেছে। ব্ল্যাঙ্কেট মেহেকের গায়ে রেখে জাদরান বলল, এই অজ্ঞান অবস্থায় আমি তোমার সাথে কিছু করতে চাই না। আমি জানি তুমি শুধু আমার, এবং আজ না হলে আগামীকাল তোমাকে এটা মেনে নিতেই হবে। এই কথা বলে জাদরান সোজা ওয়াশরুমের দিকে চলে এবং গোসল করে রুমে ফিরে এলো। মেহেক তখন অজ্ঞান। পোশাক পরে জাদরান মেহেকের কাছে এসে তার মুখে স্পর্শ করে নিচু স্বরে বলল, টেক এ রেস্ট সুইটি, আই উইল সি লেটার। এই কথা বলে জাদরান সোজা ঘর থেকে বেরিয়ে এলো। তার রোলস রয়েস ফ্যান্টম গাড়িটা বসে সেখান থেকে সোজা বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জাদরান একটা বড় লোহার গেট পৌঁছালো। জাদরান গাড়ি থেকে বেরিয়ে এলো, পরনে দামি আরমানি স্যুট, হাতে রোলেক্স ঘড়ি। জাদরান সেই ম্যানশনের ভিতরে প্রবেশ করে সাথে সাথে পুরো ম্যানশনটি আয়নার মতো জ্বলজ্বল করছিল। আভিজাত্যের ছোঁয়া। সামনে দুটি গোলাকার সর্পিল সিঁড়ি, যা সরাসরি উপরের ঘরের দিকে চলে গেছে। ড্রয়িং রুমে বড় সোফা সেটের উপর একটি বিশাল ঝাড়বাতি, যা ছিল আলোয় ঝলমল। বাড়িতে 1 ডজন কাজের লোক। জাদরান ভিতরে আসার সাথে সাথে সবাই দ্রুত এগিয়ে আসে। তার মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা এসে জাদরানকে জিজ্ঞেস করে, বাবা, কি লাগবে? কি তৈরি করব? জাদরান খুব কড়া গলায়, কোনো প্রয়োজন নেই, আমি এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি বলে দ্রুত পা ফেলে চলে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। স্টাডি রুমের ভেতরে পৌঁছানোর সাথে সাথেই জাদরান তার টেবিলে রাখা ফাইলটি তুলে চেয়ারে আরামে বসে দেখতে লাগলো। তারপর কিছুক্ষণ পর কেউ স্টাডি রুমের দরজায় টোকা দিল। জাদরান উপরের দিকে না তাকিয়ে বলল, ভেতরে এসো। জাদরান ভাবে তার প্রিয়ে রুশ এসেছে। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলে, আমি তোমাকে যে ফাইলটির কথা বলেছিলাম তা নিয়ে এসো। জাদরান সামনে থেকে কোনো সাড়া না পায়। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না, রুশ? এই কথা বলে জাদরান মাথা তুলে দেখলো যে তার সামনে রুশ নয়, বরং একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে বেগুনি রঙের ড্রেস পরিহিত। তার মুখের হাসি ফুটে উঠেছে যে জাদরানকে এখানে দেখে সে কতটা খুশি। তার চোখে লেন্স, ভারী মেকআপও ছিল, দেখতেও সুন্দরী। 2 হাত ভাঁজ করে জাদরানের দিকে তাকিয়ে হাসছে। তুমি এখানে কি করছো? চেয়ারের পেছনে গিয়ে জাদরানের গলায় হাত রেখে আদরের সাথে বলল, তুমি কি জানো না আমি এখানে কেন এসেছি? আমি যখনই জানলাম তুমি এসেছো, দেখো আমি তোমার কাছে দৌড়ে এসেছি। জাদরান অবনীর হাত তার ঘাড় থেকে সরিয়ে বলল, আমি তোমাকে কতবার বলেছি আমার চারপাশে ঘোরাঘুরি করো না। তুমি কি এত ছোট জিনিস বোঝো না? জাদরানের হাত ধরে অবনী বলল, আমি সব কিছুই বুঝতে পারি, শুধু তুমি আমাকে বোঝো না। জাদরান তার হাত ছাড়িয়ে বলল, অবনী, যদি তুমি এখনই এখান থেকে তোমার ঘরে ফিরে না যাও, তাহলে তুমি কি করবে? তুমি আমাকে শাস্তি দেবে? আমি চাই তুমি আমাকে শাস্তি দাও। আমি এতদিন ধরে তোমার শাস্তির জন্য অপেক্ষা করছি। অবনী দেখে জাদরানের শার্টের বোতাম বুক পর্যন্ত খোলা। অবনী শার্টের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। এসেও জাদরান, আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি নিতে চাই। সাহস করো না এমন। তুমি আবার আমাকে এভাবে স্পর্শ করো, তাহলে তোমার জন্য খুব খারাপ হবে। বলে অবনীর হাতটা খুব শক্ত করে ধরে, যার ফলে তার পুরো কবজি লাল হয়ে গিয়েছে।
জাদরানের দিকে তাকিয়ে সে হেসে হেসে বলে, আমি শুধু তোমার ভালোবাসাকে ভালোবাসি না, তুমি আমাকে যে প্রতিটা কষ্ট দিয়েছো তাও ভালোবাসি। আমি জানি না তুমি কখন এটা বুঝতে পারবে কি না। আমাকে দেখার পর কি তুমি কিছু অনুভব করো না? তোমাকে দেখার পর আমি যেমন অনুভব করি। চুপ করো, তোমার বাজে কথা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও, নইলে যদি আমি তোমাকে এখান থেকে টেনে বের করে দিই তাহলে তোমার ভালো হবে না। অবনী নির্লজ্জভাবে হেসে জাদরানের কাছে এলো, ধীরে ধীরে না বলে মাথা নাড়ল। জাদরান অবনীর হাত ধরে তাকে স্টাডি রুম থেকে টেনে বের করেন এবং দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে বড় গোলাকার বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে থাকা মেহেকের ধীরে ধীরে জ্ঞান ফিরেছে। তার সামনে সে একই রুম সে দেখতে পেল যেখানে সে কিছুক্ষণ আগে ছিল। তার সামনে দাঁড়িয়ে ছিল জাদরান, যার কাছে সে তার জীবন ভিক্ষা করেছিল। মেহেকের জ্ঞান ফিরে আসার সাথে সাথে পুরো ব্যাপারটা তার সামনে ভেসে উঠতে লাগলো। চোখ বন্ধ করে বলল, আল্লাহ, আমার সাথে কি হচ্ছে? নিশ্চয় আমি খারাপ স্বপ্ন দেখছি। মেহেক কেঁদে কেঁদে নিজেকে এসব কথা বলতে থাকে। চলবে। গল্পটি দ্রুত পেতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন, তাহলে গল্প দ্রুত চলে আসবে। ধন্যবাদ সবাইকে।